কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আমি তোমার বন্ধু আরজে সুকান্ত আবার চলে এলাম মিডনাইট এফএম বাংলায়। আজকের গল্পটা শুনে তোমরা হয়তো বিয়ের আগে মন্দিরে মানত করার আগে দুবার ভাববে। গল্পটা এসেছে হুগলি জেলার এক গ্রাম থেকে, যেখানে একটা 200 বছরের পুরনো বট গাছ আছে, আর সেই গাছের সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। তো চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় হুগলি জেলার চন্দননগরের কাছে একটা ছোট্ট গ্রাম থেকে। নাম শ্যামসুন্দরপুর। গ্রামটা বেশ পুরনো, অনেক ঐতিহ্যবাহী পরিবার থাকে এখানে। গ্রামের ঠিক মাঝখানে পুরনো মন্দিরের পাশে একটা বিশাল বটগাছ আছে। গাছটা এত বড় যে তার ছায়ায় প্রায় 50-60 জন মানুষ বসতে পারে। গ্রামের মানুষ এই গাছকে পবিত্র মনে করে। সবাই বলে এই বটগাছে একজন দেবতা বাস করেন। কেউ কেউ বলে শিব, কেউ বলে হনুমান, কিন্তু সবাই একটা ব্যাপারে একমত, গাছটা খুবই শক্তিশালী। আর গ্রামে একটা প্রথা আছে, মেয়েরা বিয়ের আগে এই বটগাছের কাছে মানত করে। লাল সুতো বেঁধে সিঁদুর দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে যাতে তাদের বিয়েটা ভালো হয়, স্বামী ভালো হয়, সংসার সুখের হয়। আর গাছও তাদের মানত রাখে, এমনটাই বিশ্বাস। কিন্তু একটা শর্ত আছে, মানত করলে সেটা পূরণ করতে হয়। বিয়ের পর মেয়েরা আবার আসে, গাছে পুজো দেয়, প্রসাদ দেয়, ধন্যবাদ জানায়। এটা না করলে নাকি গাছ রাগ করে, আর গাছ রাগ করলে কি হয় সেটা কেউ জানতে চায় না। এই গ্রামেই থাকে অনন্যা, বয়স 23। খুব সুন্দর মেয়ে, স্মার্ট, পড়াশুনো করেছে, কলকাতার একটা কোম্পানিতে চাকরি করে। সপ্তাহান্তে গ্রামের আসে মা বাবার কাছে। অনন্যার মা বাবা তার বিয়ের জন্য ছেলে খুঁজছিলেন। অনেক জায়গায় দেখা হলো, কিন্তু অনন্যার পছন্দ হচ্ছিল না। কেউ খুব রক্ষণশীল, কেউ অশিক্ষিত, কেউ চাকরি করে না। তারপর একদিন একটা ছেলের সাথে দেখা হলো, নাম অর্ণব। আইটি কোম্পানিতে চাকরি করে, ভদ্র, শিক্ষিত, ভালো বেতন। অনন্যার মা বাবা খুশি হলেন। অনন্যাও ছেলেটাকে ভালো লাগলো। কয়েকবার দেখা হলো, কথা হলো। অর্ণব আর অনন্যা দুজনেই রাজি হয়ে গেল। বিয়ে ঠিক হলো 3 মাস পরে। একদিন অনন্যার মা বললেন, অনন্যা, তুই তো বট গাছে মানত করিসনি এখনো, যা গিয়ে মানত করে আয়। আমরা সবাই করেছি, তোকেও করতে হবে। অনন্যা আধুনিক মেয়ে, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। বলল, মা, এসব লাগবে না, বিয়ে হয়ে যাবে। কিন্তু মা জেদ ধরলেন, না মা, তোকে যেতেই হবে, এটা আমাদের পরিবারের প্রথা। তোর দিদিও গিয়েছিল, তোর মাসিও গিয়েছিল, সবার বিয়ে ভালো হয়েছে, তুইও যা। অনন্যা খুব একটা ইচ্ছা না থাকলেও মায়ের কথা রাখতে রাজি হলো। ঠিক আছে, যাব। একদিন সন্ধেবেলা অনন্যা বট গাছের কাছে গেল। গাছের তলায় ছোট্ট একটা মন্দির আছে, সেখানে একটা পাথর রাখা, সিঁদুর মাখানো। মানুষ সেটাকেই পুজো করে। অনন্যা লাল সুতো নিয়ে গেল, একটা প্রদীপ আর কিছু ফুল। মায়ের কথা মতো সব সাজিয়ে রাখল। তারপর মনে মনে বলল, ঠিক আছে বাবা, আমার বিয়েটা ভালো করে দিও, অর্ণব যেন ভালো স্বামী হয়, আমরা সুখে থাকি। এটুকু বলে চলে আসছিল, কিন্তু পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনল, মানত করলে। অনন্যা চমকে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই, শুধু বট গাছ, বাতাসে পাতাগুলো নড়ছে। অনন্যা ভাবল হয়তো ভুল শুনেছে, বাড়ি ফিরে গেল। তারপর থেকে বিয়ের প্রস্তুতি শুরু হলো। কার্ড ছাপানো, শাড়ি কেনা, অলংকার বানানো, অতিথি ডাকা, সব। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হতে লাগলো। রাতে অনন্যার স্বপ্ন দেখা শুরু হলো, অদ্ভুত স্বপ্ন। সে দেখে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, আর গাছের ডালগুলো নেমে আসছে, তার চারপাশে জড়িয়ে যাচ্ছে, যেন আলিঙ্গন করছে। আর একটা কণ্ঠস্বর বলছে, তুমি আমার, তুমি মানত করেছ, তুমি আমার বউ। অনন্যা চিৎকার করে জেগে উঠত, ঘামে ভিজে যেত পুরো শরীর। প্রথম 2 দিন সে মা বাবাকে কিচ্ছু বলেনি, ভাবল বিয়ের টেনশনে হয়তো এরকম স্বপ্ন দেখছে।
কিন্তু স্বপ্ন বন্ধ হলো না। প্রতি রাতে একই স্বপ্ন, আর ধীরে ধীরে স্বপ্নটা আরো বিস্তারিত হতে লাগলো। এখন সে দেখে গাছের মধ্যে থেকে একটা মূর্তি বেরিয়ে আসছে, একজন পুরুষের মূর্তি, লম্বা, শক্তপোক্ত, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, কুয়াশার মতো ঝাপসা। সেই মূর্তি তার দিকে হাত বাড়িয়ে বলছে, তুমি আমাকে মানত করেছ, তুমি আমার কাছে এসেছ, তাই তুমি আমার। অনন্যা আর পারছিল না। একদিন মাকে বলল, মা, আমার খুব অদ্ভুত স্বপ্ন হচ্ছে বটগাছ নিয়ে। মায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কি স্বপ্ন? অনন্যা সব বলল। মা একটা লম্বা নিঃশ্বাস ফেললেন, তারপর বললেন, তুই মানত করার পর কি মন্দিরে প্রণাম করেছিলি, প্রদীপ জ্বালিয়েছিলি ঠিক মতো? অনন্যা ভাবল, আসলে সে খুব একটা মন দিয়ে করেনি, শুধু লাল সুতো বেঁধে চলে এসেছিল, প্রদীপ জ্বালিয়েছিল, কিন্তু প্রণাম করেনি ঠিক মতো। মা বললেন, তোর ভুল হয়েছে মা, মানত করার পর ঠিকমতো প্রণাম না করলে গাছ ভুল বুঝতে পারে। মানে গাছ ভাবতে পারে তুই তার কাছে বিয়ের জন্য এসেছিস, তার সাথে বিয়ের জন্য। অনন্যা হাসতে গেল, কিন্তু মায়ের মুখ দেখে হাসি থেমে গেল। মা, তুমি সিরিয়াস? খুবই সিরিয়াস। আগেও এরকম হয়েছে, অনেক বছর আগে তোর ঠাকুমার আমলে একটা মেয়ে মানত করে ঠিকমতো প্রণাম করেনি, তারপর তার বিয়ের রাতে সে হারিয়ে গেল। পরদিন সকালে তাকে পাওয়া গেল বটগাছের নিচে মৃত, আর তার গলায় লাল সুতো পেঁচানো ছিল। অনন্যার গা শিরশির করে উঠল। মা, তুমি ভয় দেখাচ্ছ না তো? না মা, আমি সত্যি বলছি। তুই এখনই গিয়ে আবার প্রণাম করে আয়, স্পষ্ট করে বল যে তুই অর্ণবকে বিয়ে করবি, গাছকে না। অনন্যা রাজি হলো। পরদিন সকালে বটগাছের কাছে গেল। এবার ঠিকমতো প্রণাম করল, স্পষ্ট করে মনে মনে বলল, আমি অর্ণবকে বিয়ে করব, আমার বিয়েটা ভালো করে দিন, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে আসিনি। এসব বলে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, এত ঠান্ডা যে অনন্যার সারা শরীর জমে গেল। আর কানের কাছে সেই কণ্ঠস্বর ফিসফিস করে বলল, মানত ভাঙা যায় না। অনন্যা দৌড়ে বাড়ি ফিরল। সেদিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে অনন্যার ঘরে অদ্ভুত শব্দ হতো, কটকটকট, যেন কেউ কাঠ কাটছে, কিন্তু ঘরে কেউ নেই। একদিন অনন্যা ঘুম থেকে উঠে দেখল তার বিছানায় বটগাছের পাতা পড়ে আছে। জানলা বন্ধ ছিল, পাতা এলো কোথা থেকে? আরেকদিন সে দেখল তার হাতে লাল দাগ, যেন কেউ খুব শক্ত করে ধরে রেখেছিল। অনন্যা ভয় পেতে শুরু করল। মা বাবাকে সব বলল। বাবা বললেন, একজন পুরোহিতকে ডাকি, উনি দেখবেন কি করা যায়। পুরোহিত এলেন, ঘর দেখলেন, অনন্যাকে দেখলেন, তারপর বললেন, বটগাছে কোনো আত্মা বাস করছে, সে মেয়েটিকে নিজের বউ মনে করছে, এটা খুবই বিপজ্জনক। তাহলে কি করব? মা কাঁদতে লাগলেন। পুরোহিত বললেন, বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন, বিয়ের পর মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দিন, এই গ্রাম ছেড়ে, তাহলে হয়তো আত্মাটা ছেড়ে দেবে। বিয়ে তো আর 3 সপ্তাহ বাকি, ততদিন কি হবে? পুরোহিত একটা তাবিজ দিলেন, এটা পড়ে রাখুন, আর বটগাছের কাছে একেবারেই যাবেন না। অনন্যা তাবিজ পড়ে রাখল। কিছুদিন শান্তিতে কাটল, স্বপ্ন আসছে না, অদ্ভুত শব্দও হচ্ছে না। কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। সেদিন সন্ধেবেলা অর্ণব গ্রামে এসেছিল কিছু কাজে, বিয়ের শেষ প্রস্তুতি দেখতে। অনন্যার সাথে কথা বলছিল। তারপর অর্ণব বাড়ি ফিরছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় বটগাছের পাশ দিয়ে যেতে হয়। সেই সময় হঠাৎ অর্ণব থেমে গেল, যেন কেউ তাকে ডাকছে। সে তাকালো বটগাছের দিকে। গাছের নিচে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, লম্বা, কালো, মুখ দেখা যাচ্ছে না। অর্ণব কাছে যেতে লাগলো, যেন সম্মোহিত হয়ে গেছে। মূর্তিটা বলল, তুমি অনন্যাকে বিয়ে করবে? অর্ণব উত্তর দিল, হ্যাঁ। মূর্তিটা হাসল, ভয়ঙ্কর হাসি, বলল, অনন্যা আমার, তুমি তাকে নিতে পারবে না। তারপর মূর্তিটা হঠাৎ অর্ণবের দিকে ছুটে এলো। অর্ণব চিৎকার করে পিছিয়ে গেল, দৌড়াতে লাগলো, কিন্তু বটগাছের শেকড়গুলো জীবন্ত হয়ে উঠল, মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, অর্ণবের পা ধরে ফেলল।
অর্ণব পড়ে গেল। শেকড়গুলো তাকে টেনে নিয়ে যাচ্ছে গাছের দিকে। অর্ণব চিৎকার করতে লাগলো, বাঁচাও, কেউ বাঁচাও। গ্রামের লোকজন শুনে দৌড়ে এলো, দেখল অর্ণবকে শেকড় জড়িয়ে ধরে আছে। সবাই মিলে শেকড় কাটতে লাগলো, টানতে লাগলো, কোনো মতে অর্ণবকে ছাড়ালো। অর্ণবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার পায়ে গভীর ক্ষত, শেকড়ের দাগ। ডাক্তার বললেন বেশ খারাপ অবস্থা, কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। অনন্যা অর্ণবের কাছে গেল। অর্ণব ভয়ে কাঁপছিল। বলল, অনন্যা, ওই গাছে কিছু একটা আছে, সে তোমাকে ছাড়তে চাইছে না। অনন্যা কাঁদতে লাগলো, আমি কি করব? আমি তো জানতাম না এরকম হবে। অর্ণব বলল, আমি তোমাকে বিয়ে করব, যাই হোক না কেন, কিন্তু সাবধানে থাকতে হবে। পরদিন অনন্যার বাবা মা পুরোহিতকে আবার ডাকলেন। এবার আরো বড় একজন তান্ত্রিককে ডাকা হলো। তান্ত্রিক এলেন, বটগাছ দেখলেন, তারপর বললেন এই গাছে একটা প্রেতাত্মা বাস করে, অনেক পুরনো। সেই গাছকে তার ঘর বানিয়ে নিয়েছে। আর যেসব মেয়েরা এই গাছে মানত করে তাদের মধ্যে কাউকে কাউকে সে নিজের বউ বানাতে চায়। কেন? কারণ সে জীবদশায় বিয়ে করতে পারেনি। প্রেম করেছিল একটা মেয়েকে, কিন্তু সেই মেয়ে অন্য কাউকে বিয়ে করে। তাই সে এই বটগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে সে এখানে আটকে আছে, আর মাঝে মাঝে কোনো মেয়েকে সে নিজের বউ মনে করে নেয়। তান্ত্রিক বললেন, অনন্যার বিয়ে করতেই হবে, কিন্তু বিয়ের আগে আমাকে একটা পুজো করতে দিন। সেই প্রেতাত্মাকে বোঝাতে হবে যে অনন্যা তার না। সেই রাতে তান্ত্রিক পুজো শুরু করলেন। বটগাছের চারপাশে মন্ত্র পড়তে লাগলেন, ধূপ জ্বালালেন, ঘণ্টা বাজালেন। রাত প্রায় 12টা। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। বটগাছের ডালপালা ভয়ঙ্করভাবে নড়তে লাগলো, যেন গাছ রেগে গেছে। তান্ত্রিক থামলেন না, আরো জোরে মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ গাছের মধ্য থেকে একটা চিৎকার শোনা গেল, ভয়ঙ্কর, কান ফাটা চিৎকার। সবাই কান চেপে ধরল। তান্ত্রিক বললেন, তুমি অনন্যাকে ছেড়ে দাও, সে তোমার না, তার বিয়ে হবে, তুমি শান্তিতে চলে যাও। কিন্তু আত্মা রাজি হচ্ছিল না। তান্ত্রিক তখন শেষ অস্ত্র ব্যবহার করলেন। বললেন, তুমি যাকে ভালোবাসতে তার কথা মনে করো। সে তো তোমাকে চায়নি, তাই তুমি কষ্ট পেয়েছ। কিন্তু অন্য একটা মেয়েকে জোর করে তোমার বানিয়ে রাখলে তুমি কি সুখী হবে? সে তো তোমাকে ভালোবাসে না, তুমি তাকে কষ্ট দেবে শুধু, এতে তোমার কিছু লাভ নেই। গাছ থেকে কান্নার শব্দ এলো, হু হু করে কাঁদছে কেউ। তান্ত্রিক বললেন, তুমি শান্তিতে চলে যাও, তোমার জন্ম এখানে না, তুমি অন্য জায়গায় জন্ম নাও, হয়তো সেখানে তুমি তোমার ভালোবাসা পাবে। কান্নার শব্দ আস্তে আস্তে কমে এলো। ঝড় থামল, চারদিকে শান্ত হয়ে গেল। তান্ত্রিক দীর্ঘশ্বাস ফেললেন। হয়ে গেছে, সে চলে গেছে। পরদিন অনন্যা অনেক হালকা বোধ করল। মনে হলো একটা ভারী বোঝা নেমে গেছে। স্বপ্ন আসছে না, কোনো অদ্ভুত শব্দ নেই। 1 সপ্তাহ পরে বিয়ে হলো। অনন্যা আর অর্ণবের বিয়ে। খুব সুন্দর হলো বিয়েটা, কোনো সমস্যা হলো না। বিয়ের পরে অর্ণব আর অনন্যা কলকাতায় চলে গেল। সেখানে থাকতে শুরু করল। কিন্তু একটা ব্যাপার অনন্যা খেয়াল করল। মাঝে মাঝে রাতে তার মনে হয় কেউ তাকে দেখছে জানলা দিয়ে। একবার সে জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। রাস্তায় একটা বট গাছ আছে, অনেক দূরে, কিন্তু সেই গাছের ছায়ায় যেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে। অনন্যা চোখ বন্ধ করে ফিরে এলো। নিজেকে বোঝালো, ভুল দেখছি, শুধু কল্পনা। কিন্তু কিছুদিন পরে সে প্রেগনেন্ট হলো। খুশির খবর। অনন্যা আর অর্ণব দুজনেই অনেক খুশি। কিন্তু প্রেগনেন্সির 3য় মাসে একদিন অনন্যার একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল শ্যামসুন্দরপুরের সেই বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, পেটে বাচ্চা, আর গাছের ভেতর থেকে সেই মূর্তি বেরিয়ে এসে তার পেটে হাত রাখছে। মূর্তিটা বলছে, এই বাচ্চা আমার, তুমি আমার।
তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। অনন্যা চিৎকার করে জেগে উঠল। অর্ণব ঘুম ভেঙে বলল, কি হলো? অনন্যা কাঁপা গলায় স্বপ্নের কথা বলল। অর্ণব বলল, স্বপ্ন, শুধু স্বপ্ন, প্রেগনেন্সিতে এরকম হয়, চিন্তা করো না। কিন্তু পরদিন সকালে অনন্যা দেখল তার হাতে আবার সেই লাল দাগ, যেন কেউ খুব জোরে ধরেছে। অনন্যা ভয় পেয়ে গেল। সে মাকে ফোন করল, মা, আমার আবার সেই স্বপ্ন দেখা শুরু হয়েছে। মা বললেন, তুই গ্রামে চলে আয় কিছুদিনের জন্য, এখানে তান্ত্রিক আছে, উনি দেখবেন। অনন্যা অর্ণবকে নিয়ে গ্রামে ফিরল। তান্ত্রিককে ডাকা হলো। তান্ত্রিক অনন্যাকে দেখলেন, তার পেটে হাত রেখে দেখলেন। তারপর গম্ভীর মুখে বললেন, সমস্যা আছে। কি সমস্যা? সেই প্রেতাত্মা এখনো অনন্যার সাথে সংযুক্ত আছে। সে চলে যায়নি পুরোপুরি, দূর থেকে তাকে দেখছে। আর এখন যেহেতু অনন্যা প্রেগনেন্ট, সে ভাবছে এই বাচ্চাটা তার। কি করবেন? তান্ত্রিক বললেন, একটাই উপায়, বটগাছ কেটে ফেলতে হবে। গ্রামবাসীরা শক্কা হয়ে গেলেন। বটগাছ কাটা? এই পবিত্র গাছ? অসম্ভব। তান্ত্রিক বললেন, এই গাছ আর পবিত্র নেই, এখানে একটা প্রেতাত্মা বাস করছে যে ক্ষতি করছে। এই গাছ না কাটলে অনন্যা আর তার বাচ্চা বিপদে পড়বে। গ্রামবাসীরা একে অপরের মুখ দেখতে লাগলো। কেউ রাজি হচ্ছিল না। অনন্যার বাবা বললেন, আমি কাটব, আমার মেয়ে বাঁচানো বেশি জরুরি। পরদিন সকালে কিছু লোক নিয়ে অনন্যার বাবা বটগাছ কাটতে গেলেন। কোড়াল নিয়ে প্রথম আঘাত করলেন গাছে। সাথে সাথে একটা চিৎকার শোনা গেল, যেন কেউ কষ্ট পেয়েছে। কিন্তু থামলেন না, আরও আঘাত করলেন। হঠাৎ গাছ থেকে লাল রঙের রস বেরোতে শুরু করল, যেন রক্ত। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু অনন্যার বাবা থামলেন না, আরও জোরে কাটতে লাগলেন। গাছ থেকে আর্তনাদ আসছে, কান্নার শব্দ, চিৎকার। কিন্তু আস্তে আস্তে গাছ কাটা পড়তে লাগল। প্রায় দুপুরবেলা গাছ মাটিতে পড়ে গেল প্রচণ্ড শব্দে। সবাই দেখল গাছের মাঝখানে একটা কঙ্কাল, মানুষের কঙ্কাল, গাছের ভেতরে আটকে ছিল। তান্ত্রিক বললেন, এই হচ্ছে সেই ছেলে যে এই গাছে ফাঁস দিয়েছিল। তার দেহ গাছের সাথে মিশে গিয়েছিল, তাই তার আত্মা এখানে আটকে ছিল। কঙ্কালটা বের করে সৎকার করা হলো। তান্ত্রিক মন্ত্র পড়লেন, প্রার্থনা করলেন। তারপর থেকে সব শান্ত হয়ে গেল। অনন্যার আর কোনো স্বপ্ন এলো না, কোনো দাগ দেখা গেল না। সে শান্তিতে ছিল। 6 মাস পরে একটা সুন্দর বাচ্চা হলো, মেয়ে। অনন্যা আর অর্ণব অনেক খুশি। কিন্তু বটগাছ কাটার পর গ্রামে একটা পরিবর্তন এলো। যে জায়গায় বটগাছ ছিল সেখানে একটা ছোট্ট মন্দির বানানো হলো। সেখানে শিবের মূর্তি স্থাপন করা হলো। আর মেয়েরা এখন সেই মন্দিরে মানত করে, বটগাছে না। কিন্তু গ্রামের বুড়োরা এখনো বলে, রাতে মাঝে মাঝে সেই জায়গা থেকে কান্নার শব্দ শোনা যায়। হু হু করে কাঁদছে কেউ, যেন কেউ এখনো তার হারানো ভালোবাসার জন্য কাঁদছে। অনন্যা এখন কলকাতায় সুখে আছে। মেয়েটা বড় হচ্ছে, অর্ণবের সাথে জীবন ভালোই কাটছে। কিন্তু মাঝে মাঝে মনে হয়, রাতে যখন বাতাস বয়, মনে হয় কেউ তাকে ডাকছে দূর থেকে। আর কোথাও কোনো বটগাছ দেখলে অনন্যা একটু শিউরে ওঠে। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন একটা আত্মা তাকে নিজের বউ বানাতে চেয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প, বটগাছের বর। একটা মেয়ের গল্প যে না জেনে একটা প্রেতাত্মার সাথে জড়িয়ে গিয়েছিল, আর একটা প্রেতাত্মার গল্প যে তার হারানো ভালোবাসার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছিল। আচ্ছা বলো তো, প্রেম কি এতটাই শক্তিশালী যে মৃত্যুর পরেও থেকে যায়, নাকি এটা অবসেশন? ভালোবাসা আর অবসেশনের পার্থক্য কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানত করার সময় কি আমরা সত্যিই জানি কি করছি, কার সাথে চুক্তি করছি? গ্রামে গঞ্জে অনেক পুরনো গাছ আছে,
বট গাছ, পাকুড় গাছ, নিম গাছ। মানুষ সেখানে মানত করে, পুজো দেয়। কিন্তু কে জানে সেই গাছে কে বাস করে, দেবতা নাকি প্রেতাত্মা? তো বন্ধুরা, পরের বার যখন কোনো পুরনো গাছে মানত করতে যাবে, একটু সাবধান থেকো। স্পষ্ট করে বলো কি চাইছো আর কার কাছে চাইছো, নইলে হয়তো তোমার সাথেও অনন্যার মতো ঘটনা ঘটতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? কোনো পুরনো গাছে মানত করে অদ্ভুত কিছু ঘটেছে? যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানান। হয়তো পরের এপিসোডে আপনার গল্পটাই শেয়ার করব। আর হ্যাঁ, যদি আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার প্রতিটা নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, বিয়ের আগে মানত করতে গেলে একটু ভেবে চিন্তে করবেন। কার কাছে করছেন সেটা জেনে নেবেন। শুভরাত্রি মধ্যরাতের বন্ধুরা, আবার দেখা হবে পরের এপিসোডে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর একটু সাবধানে থাকুন। বিদায়।